চোরদহনের অগ্নিশিখা লেখিকা জুনাইয়া জিনু পর্ব ২৭। ডন, স্যার। নেশাগ্রস্ত অবস্থায় সোফার সাথে হেলান দিয়ে মাথা নিচু করে আছে জেনিফার। তার বিশ্বস্ত সহকারী ডনের গলার আওয়াজ শুনে মাথা তুলে তাকায় জেনিফার। জেনিফার ডনের দিকে তাকিয়ে মাতাল কণ্ঠে বলে ওঠে, কেন এসেছিস? কোনো কাজই তো করতে পারিস না তোরা। ২ মাস পেরিয়ে গেল, ওই এমকে কোথায় আছে তার খবর পেলি না। তোদের রেখে আমার লাভ কি? জেনিফারের কথা শুনে ডন মাথা নিচু করে বলে ওঠে, ওই এমকে কোথায় আছে তার খবর পাওয়া গেছে বস। ডনের কথায় জেনিফার তড়িৎ গতিতে তাকায় ডনের দিকে। এতক্ষণের নেশা যেন সব কেটে গেছে তার। জেনিফার হিসিয়ে বলে ওঠে, কোথায় কোথায় আছে ওই এমকে? এমকে এখন বাংলাদেশে আছে, আর এমকের পরিবর্তন তার বন্ধুরা তার কোম্পানি চালাচ্ছে। ডনের কথা শুনে আস্তে করে বলে ওঠে, বাংলাদেশ বলেই ভাবতেই কিছু কথা, কিছু পুরনো স্মৃতি মাথায় চাড়া দিয়ে বসে তার। আজ থেকে প্রায় বহু বছর আগে বাংলাদেশ ছেড়ে এসে এই কানাডায় এসেছে। এখানে এসে অবৈধ ব্যবসা শুরু করার পর আর পা ফেলা হয়নি বাংলাদেশে। জেনিফার ডনের দিকে তাকিয়ে অবাক করা কণ্ঠে বলে ওঠে, এমকে বাংলাদেশে কেন গিয়েছে? জেনিফারের কথায় এবার ডন জেনিফারের দিকে তাকিয়েই বলে ওঠে, খোঁজ পেলাম এমকে ২ মাস আগে বাংলাদেশে চলে গেছে একবারের জন্য। ২ মাস ধরে সে বাংলাদেশে আছে। জানা গেছে সেখানে নাকি তার পরিবার সমেত সে থাকে। তবে এর বেশি কিছু আর জানা যায়নি। তার পরিবারে কজন বা কে কে কোনো কিছুই খোঁজ পায়নি। বলেই থামে ডন। জেনিফার ডনের কথা শুনে চুপ হয়ে যায়, কোনো কিছু বলে না, শুধু ভাবতে থাকে গম্ভীর মুখ করে কিছু। তবে পর মুহূর্তেই ঠোঁটে পৈশাসিক হাসি ফুটে তার ঠোঁটে। ডনের দিকে তাকিয়ে বলে ওঠে, আমার বাংলাদেশ যাবার ব্যবস্থা কর। এবার যা হবে বাংলাদেশে বসেই হবে। ডন কোনো কিছু না বলে শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ পোষণ করে। জেনিফার ডনের উদ্দেশ্যে বলে ওঠে, এবার যা। জেনিফারের কথা শুনে ডন ঘাড় নাড়িয়ে সেখানে জায়গা ত্যাগ করে। ডন যেতেই জেনিফার টেবিলের ওপর থেকে ড্রিঙ্কসের গ্লাসটা নিয়ে সোফার সাথে আরাম করে বসে। গ্লাসে চুমুক দিয়ে বাঁকা হেসে বলে ওঠে, তোকে ধ্বংস করার জন্য হলেও আমি বাংলাদেশ ফিরব এমকে। সাথে অতীতের করা আমার প্রতি কিছু অন্যায়ের প্রতিশোধও নেব। এক ঢিলে ২ পাখি মারব আমি। বলে ঘর কাঁপিয়ে হেসে ওঠে পাগলের মতো জেনিফার। বিকেল ৩টা। পিয়ন্তি ড্রয়িং রুমে বসে বসে কুশি কাটার কাজ করছে। নিজের মেয়ের জন্য সোয়েটার বানাচ্ছেন তিনি। শীতের আর বেশি দিন ধরতে গেলে আর নেই। শীত আসলেই তিনি মেয়ের জন্য এই কাজটা করেন। চাইলে মেয়েকে কিনে দিতে পারেন তিনি, তবে কাজটা ভালো পারেন বলেই তিনি নিজের হাতে এই কাজটা করেন। সোয়েটারটা অনেকটাই কাজ প্রায় শেষ বলতে গেলে। আর কিছুটা আছে। আর ১ সপ্তাহ কাজ করলেই শেষ হয়ে যাবে। সকলেই যে যার যার ঘরে আছে। পিয়ন্তি বেগম একাই ড্রয়িং রুমে। তার কাজ করার মাঝেই হুট করে তার পাশে থাকা তার নিজের ফোনটা বেজে ওঠে। ফোনের শব্দ কানে আসতে পিয়ন্তি বেগম কাজ বন্ধ করে পাশ ফিরে তাকায় ফোনের দিকে। ফোনের স্ক্রিনে জল করে ভেসে আছে তাজের বাবা। এই সময় নিজের স্বামীর ফোন পেয়ে তিনি বড্ড অবাক হয়। কারণ ইমরান খান তাকে সচরাচর ফোন করেন না, বলতে গেলে খুব বেশি প্রয়োজন না পড়লে কখনো ফোন করেন না তিনি। ফোনটা হাতে নিয়ে কিছুটা অবাক হয়ে ফোনটা রিসিভ করে কিছু বলার আগেই ওপাশ থেকে ইমরান খান বলে ওঠে, হ্যালো তারার মা, শুনেছ? ইমরান খানের ডাকে অবাক হয় না তিনি। ইমরান খান তাকে তারার মা বলেই ডাকে। পিয়ন্তি বেগম মৃদু সুরে বলে ওঠে, বলো। তুমি রাতে রেডি হয়ে থেকো, আজ আমরা একটু ঘুরতে বের হব, তাড়াতাড়ি ফিরবো। আজ আমি এখন রাখছি, কাজে আছি, তুমি কিন্তু রেডি হয়ে থেকো। বলেই তাড়া দিয়ে ইমরান খান ফোন কেটে দেয়। পিয়ন্তি বেগম অবাক হয়ে তাকিয়ে আছে ফোনের দিকে। কি হয়ে গেছে কয়েক সেকেন্ডেই বুঝতে পারছে না কিছুই। ইমরান খানের কথাগুলো শুধু কানে বাজছে। ইমরান খানের কথাগুলো বুঝতে পেরেই যেন তিনি খুশিতে ফেটে পড়েন। এত খুশি যেন এর আগে তিনি কখনো হননি। বিয়ে হবার পর থেকেই ইমরান খানের সাথে কখনো কোথাও যাওয়ার সুযোগ হয়নি তার। যদিও যাওয়া হয়েছে তবে সেটা পরিবার সমেত। কিন্তু এবার প্রথমবারের মতো একা যাবার সুযোগ হলো তার। পিয়ন্তি বেগম খুশিতে আত্মহারা। ফোনটা বুকের সাথে মিশিয়ে নিয়ে হেসে ফেলেন তিনি। মুখ থেকে যেন তার হাসি সরছেই না। এমন সময় সিঁড়ি দিয়ে নেমে আসে তারা। নিজের মাকে এভাবে হাসতে দেখে আর চোখে তাকায় সেদিকে। পিয়ন্তি বেগমের হাসির কারণ ভাবতে থাকে তারা। সে পিয়ন্তি বেগমের কাছে এসে তার সামনের দিকে সোফায় বসে পিয়ন্তি বেগমের দিকে তাকিয়ে ফোড়ন কেটে বলে ওঠে, এমনভাবে হাসতো যেন বাবা তোমাকে দ্বিতীয় বিয়ে করার পারমিশন দিয়েছে। তারার এমন কথায় পিয়ন্তি বেগমের মুখ থেকে ফট করে হাসি উবে যায়। তিনি তারার দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলে ওঠে, কাকে কি বলছিস? আমি তোর মা হই। পিয়ন্তি বেগমের কথায় তারা তোয়াক্কা না করে গা ছাড়া ভাব নিয়ে বলে ওঠে, আমি কি বলছি নাকি তুমি আমার খালা হও? তারার কথায় পিয়ন্তি থতমত খেয়ে যায়। তিনি তারার পানে তাকিয়ে বলে ওঠে, তারা,
তারা পিয়ন্তি বেগমের চিৎকারে কানে আঙুল চেপে বলে ওঠে, উফ আম্মু আস্তে চিল্লাও, তোমার এটা গলা না বাঁশ? এভাবে চিৎকার করলে তো আমার কানের পোকা বের হয়ে নাচতে শুরু করবে। বলেই তারা উঠে হাঁটা দেয়। পিয়ন্তি বেগম রেগে হাঁ করে কিছু বলার জন্য তৈরি হলে তার আগে তারা গা ছাড়া ভাব নিয়ে সেখান থেকে চলে যায়। তা দেখে পিয়ন্তি বেগম, কি খেয়ে এটা জন্ম দিয়েছিলাম আল্লাহ জানে, আর বেয়াদব মেয়ে কোথাকারের, বলেই থামে পিয়ন্তি বেগম। আর তারা সে সোজা নিজের রুমে চলে যায়। পরের দিন সকালে প্রতিদিনের মতো কলেজে যায় তারা। তাজ তাকে কিছু সময় আগেই নামিয়ে দিয়ে গেছে কলেজের গেটের কাছে। তুর্যকে তার অফিসে যেতে হয়েছে, না হলে সেই তারাকে সকালে দিয়ে যেত। কলেজের মাঠ পেরিয়ে তারা বাকিরা হেঁটে গল্প করতে করতে কলেজের দিকে যাচ্ছে। ক্লাসরুমের সামনে গিয়ে ক্লাসরুমে প্রবেশ করে যে যার জায়গায় গিয়ে বসে পড়ে। তারা আর তিথি এক বেঞ্চে, শ্রাবন্তী তনি এক বেঞ্চে, আর মাহিরা ফারদিন আর এক বেঞ্চে। তাদের বসার পর পর তাদের কানে আশেপাশে তাদের পাশের সিটে বসা তার এক মেয়ের কথা যায়, নাম মিতু। সে তার পাশে বসা আরেকটি মেয়েকে বলে ওঠে, জানিস আজ নাকি কলেজে নতুন স্যার আসছে আমাদের। আমি প্রিন্সিপালের রুমের সামনে দিয়ে আসার সময় শুনলাম, কথা বলছে। মিতুর কথা তারাদের কানে এলো। তারা অবাক হয়ে তিথির দিকে তাকিয়ে বলে ওঠে, নতুন স্যার আসছে, আবার কোন ভোটকা এলো? তারার কথায় তিথিসহ বাকিরা ঠোঁট উল্টালো। কারণ তারা শুধু কলেজেই আসে, ক্লাস করে চলে যায়। এর বেশি কলেজের কোনো কিছু তারা খোঁজ জানে না। তাদের না জানাই স্বাভাবিক। তাদের কথা বলার মাঝেই প্রিন্সিপাল প্রবেশ করে তাদের ক্লাসে। সকলের সাথে চুপ হয়ে দাঁড়িয়ে যায়। প্রিন্সিপাল সকলকে ইশারা করে বসতে বলে। সকলে বসে পড়ে। সবাই বসতে প্রিন্সিপাল সকলের উদ্দেশ্যে বলে ওঠে, শোনো বাচ্চারা, তোমাদের ক্লাসে আজ থেকে তোমাদের ইংলিশ লেকচার ফারিয়া ম্যামের পরিবর্তনে নতুন স্যার রাখা হয়েছে। আজ থেকে উনি তোমাদের ক্লাস নেবে। আসুন স্যার। বাইরের দিকে ইশারা করে বলে ওঠে। সকলে বাইরের দিকে তাকায়। তারা আর বাকিরা বাইরের দিকে তাকায়। তখনই প্রবেশ করে অল্প বয়সের একটি পুরুষ। সঙ্গে সঙ্গে তারার চোখ বড় বড় হয়ে যায়, যেন সে বিশ্বাসই করতে পারছে না। সেটা পাশাপাশি তারার ফ্রেন্ডদেরও। তারা পুরুষটির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। শ্যামবর্ণের পুরুষ, চোখে মোটা ফ্রেমের চশমা, গালের হালকা কাটার দাগ, ঠোঁট জুড়ে সেই মুগ্ধ করা হাসি যা এতদিন ধরে খুঁজে আসছে। এই চোখ এতদিন পর দেখে যেন তারার চোখ জোড়া সরাতেই পারছে না সে। তারা হাঁ করে তাকিয়ে আছে। পাশ থেকে তিথিসহ বাকিরা তারার দিকে না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে বলে ওঠে, প্রণয় ভাইয়া। তিথির কথার পাশ থেকে তারা প্রণয়ের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে ঘরের মাঝেই বলে ওঠে, হিরো। প্রণয় ঢুকতেই সামনে তাকাতেই চোখ যায় তারা ও বাকিদের ওপর। সে অবাক চোখে তাকায় সকলের দিকে। এখানে যে তারাদের দেখতে পাবে সেটা সে কল্পনাও করতে পারেনি। তাদের ভাবনার মাঝে পাশ থেকে প্রিন্সিপাল বলে ওঠে, এই হলো তোমাদের নতুন ইংলিশ লেকচার মিস্টার পোকরাজ প্রণয়। প্রিন্সিপালের কথা কানে আসতে প্রণয় সকলের দিকে তাকিয়ে মুচকি হেসে হাই জানায়। সকলে তাকে হ্যালো দেয়, শুধু তারা বাদে। তারা তো হাঁ করে তাকিয়ে আছে তো আছে। তার এসবে কোনো খেয়াল নেই। তারাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রণয় মনে মনে হালকা হাসে। প্রিন্সিপাল প্রণয়ের উদ্দেশ্যে হেসে বলে ওঠে, তো মিস্টার প্রণয়, আপনি বরং ওদের ক্লাস নিন, তাহলে আমি এখন গেলাম। প্রিন্সিপালের কথা শুনে প্রণয় হেসে মৃদু মাথা নাড়ায়। প্রিন্সিপাল আর কথা না বলে তার কাজে চলে যায়। প্রিন্সিপাল যেতেই প্রণয় সকলের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে ওঠে, আজ না হয় ক্লাস না করিয়ে সকলে পরিচয় হয়ে নেই। কাল থেকে না হয় ক্লাস শুরু করা যাবে। তো সবার আগে আমার পরিচয়টা দেওয়া যাক। আমার নাম পোকরাজ প্রণয়। এবার তোমাদের পরিচয় জানা যাক। এক এক করে আমাকে বলতে শুরু করো। প্রথমে এই সিরিয়াল থেকে শুরু করা যাক। বলেই থামে প্রণয়। তার কথা শেষ হতেই এক এক করে সকলেই তাদের পরিচয় বলতে শুরু করে। তারার ফ্রেন্ডদের কাছে আসতেই তারা হেসে বলতে শুরু করে। তবে তিথিকে পেরিয়ে যখন তারার কাছে আসে, কিন্তু তারা সে তো নিজের মাঝেই নেই। এখানে কি হচ্ছে না হচ্ছে কিছুই জানে না। সে তো প্রণয়কে দেখতে ব্যস্ত। গালে হাত দিয়ে যে প্রণয়কে সে দেখছে তো দেখছেই, দেখার আর শেষ নেই। প্রণয় তাকায় তারার দিকে। তিথি তারা উঠতে না দেখে হাত দিয়ে চিমটি দেয়। ফুসফিরে তারার তিথির দিকে তাকাতেই তিথি দাঁতে দাঁত চেপে ফিসফিসিয়ে বলে ওঠে, ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে না থেকে নিজের পরিচয়টা দে। তারা সকলের দিকে তাকাতেই থতমত খেয়ে যায়। তড়িঘড়ি করে দাঁড়িয়ে পড়ে। দাঁত বের করে একটা বেক্কাল মার্কা হাসি দেয়। প্রণয় তারার কাণ্ডে মুচকি হাসে। তারা বেকুবের মতো হেসেই বলে ওঠে, আমি তাজরিন খান তারা। বলেই তারা বসে পড়ে। প্রণয় সবার পরিচয় জানার পর সকলের উদ্দেশ্যে বলে ওঠে, পরিচয় জানা যখন হয়ে গেছে তখন চলো আজ কিছু তোমাদের লেকচার দেই। তবে সেটা তোমাদের ক্লাস বা কোনো সাবজেক্ট বিষয় নয়, এমন কিছু বাস্তব জীবনের কিছু লেকচার কি শুরু করতে পারি তো? সকলে একসাথে জি বলে ওঠে।
প্রণয় মুচকি হেসে লেকচার দিতে শুরু করে। তারা গালে হাত দিয়ে প্রণয়কে দেখতে ব্যস্ত। প্রণয় প্রতিটা কিছু সে খুব পরখ করে দেখতে ব্যস্ত। প্রণয়ের কথা বলা, ঠোঁট নাড়ানো, হাত নাড়ানো, মাঝে মাঝে হাত দিয়ে চশমার কোণ ধাক্কা দেওয়া, সব কিছু সে ভালো করে খেয়াল করছে। তিথি পাশে বসে তারাকে আর চোখে পরখ করছে। তারার ব্যাপারে সে কিছুই বুঝতে পারছে না। ভেবেছিল তুর্যকে নিয়ে কথা বলবে, কিন্তু এখন প্রণয়ের প্রতি তারার এত সিরিয়াস হওয়া দেখে সে প্রশ্ন করবে কিনা সেটা ভাবছে তিথি। সবগুলো ক্লাস শেষ করে বেরিয়ে আসে তারা ও বাকিরা। তারা এখনো যেন ঘোরের মাঝে একা একাই কেমন মুচকি মুচকি হাসছে সে। তার ধ্যান জ্ঞান বলতে সব কেমন জানি প্রণয়তে চলে গেছে। তারা ব্যাগের বেল্টে দুহাত রেখে হাঁটতে ব্যস্ত, আর বাকিরা গল্প করে করে আসতে ব্যস্ত। আর কয়েক কদম যেতে নিলেই হঠাৎই তাদের সামনে হাজির হয় প্রণয়। তারা সহ বাকিরা থেমে যায়। প্রণয়কে দেখে তাকায় তারা। প্রণয় সকলের প্রাণে তাকে বলে ওঠে, কেমন আছো তোমরা? প্রণয়ের কথা শুনে সকলে একসাথে বলে ভালো আছে। ফারদিন বলে ওঠে, তোমাকে যে এতদিন পর দেখবো সেটা আশাও করিনি, ভাবতেই পারিনি আমাদের আবার দ্বিতীয়বার দেখা হবে। ফারদিনের কথায় প্রণয় হালকা হেসে বলে ওঠে, আমিও ভাবিনি সেটা। তবে দেখা কি ভাগ্য আমাদের, সকলকে 6 মাস পর ঠিকই দেখা করালো। প্রণয়ের কথায় ফারদিন সহ সকলে হালকা হাসে। তারা আর চোখে প্রণয়ের দিকে তাকায় একটু পর পর। প্রণয় এবার তারার পানে তাকিয়ে মুচকি হেসে বলে ওঠে, তুমি কেমন আছো তাজরিন? প্রণয়ের কথা শুনতেই তারা তাকায় প্রণয়ের দিকে, যেন মেঘনা চাইতেই জলের আগমন ঘটেছে তার কাছে। তারা লজ্জারাঙা এক হাসি দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, বাবা ভালো আছি হিরো, তুমি কেমন আছো? তারার মুখে হিরো ডাক শুনে মুচকি হাসে প্রণয়। হেসে বলে ওঠে, আলহামদুলিল্লাহ ভালো। প্রণয়ের কথা শুনে তারা হালকা হাসে। এরপর কি জিজ্ঞেস করবে সে ভেবে পাচ্ছে না, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে। প্রণয় সকলের দিকে তাকিয়ে অফার করে বলে ওঠে, চলো সকলে কফি খেতে যাই, সেখানে বসে গল্প করা যাক। প্রণয়ের কথায় সকলে একে অপরের দিকে তাকায়। তারা অসহায় চোখে তিথি ও ফারদিনের দিকে তাকায়, কারণ এই মুহূর্তে তার যাওয়া সম্ভব নয়। গাড়ি এসে যদি তাকে না পায় তাহলে কেলেঙ্কারি বেজে যাবে। সকলকে চুপ থাকতে দেখে প্রণয় বলে ওঠে, কি যাবে তো? প্রণয়ের কথা শুনে তারা অসহায় কণ্ঠে বলে ওঠে, না হিরো, আজ সম্ভব নয়, কারণ আমার গাড়ি এসে যাবে এখনই। আমাকে বাসায় যেতে হবে, অন্য একদিন না হয় যাব। তারার কথায় প্রণয়ের হাসিটা হালকা কমে আসে। পাশ থেকে ফারদিন বলে ওঠে, আজ আমাদেরও যেতে হবে ভাইয়া, আমরা না হয় অন্য একদিন সময় করে কফি খেতে যাব। ফারদিনের কথায় প্রণয় হালকা জোরপূর্বক হেসে বলে ওঠে, ওকে, তোমাদের সময় মতো না হয় যেও, আমার অফারটা তোমাদের জন্য সব সময়ের জন্যই রইল। প্রণয়ের কথায় সকলে মুচকি হাসে। তিথি বলে ওঠে, ওকে ভাইয়া, তাহলে আমরা এখন আসি। তিথির কথায় প্রণয় মাথা নাড়িয়ে সাই জানিয়ে বলে ওঠে, ঠিক আছে। প্রণয়ের কথায় সকলে তাকে বিদায় জানিয়ে হাঁটা দেয়। তারা চলে যাবার সময় পেছন ফিরে তাকায়। প্রণয় তার দিকেই তাকিয়েছিল। তারা তাকাতেই চোখাচোখি হয় দুজনের। তারাকে দেখে হালকা হাসে প্রণয়। তারা লজ্জায় চোখ নামিয়ে নেয়। মুচকি হেসে হাঁটা দেয় প্রণয়। তারা যাওয়ার পানে তাকিয়ে থেকে মুচকি হেসে বলে ওঠে, দীর্ঘ 6 মাস পর তোমার দেখা পেলাম ছোট্ট পরী। এবার তোমার পিছু আর ছাড়ছি না। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, শুধু তোমার মুখে বলানোর পালা এবার, বলেই মৃদু হাসে প্রণয়। তারা গেটের সামনে আসতেই দেখে রহমান গাড়ি নিয়ে এসে পড়েছে। আজ তুর্য আসেনি দেখে মনে মনে বেশ খুশি হয়েছে সে। আজ সকালে যে কার মুখ দেখে উঠেছিল কে জানে। দিনটা এত ভালো কেন কাটছে তারা বুঝতে পারছে না। তারা সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে বসে পড়ে। উদ্দেশ্য, তারা গাড়িতে বসলে রহমান চাচা গাড়ি স্টার্ট দেয়। তারা চলে যেতেই বাকিরাও হাঁটা দেয় বাড়ি যাবার উদ্দেশ্যে। তারা গাড়িতে বসে বসে ভাবছে প্রণয়ের সাথে দেখা হবার বিষয়টা। আজ থেকে 6 মাস আগে তারা তার ফ্রেন্ডরা বাইরে ঘুরতে যায়। সেখানে একটা সময় তারা একা রোড পার হতে গেলে একটা গাড়ি পেছন থেকে এসে তাকে ধাক্কা মারতে নিলে ঠিক সেই সময় প্রণয় তাকে বাঁচায়। সেদিন প্রণয়কে দেখে তার সুপারহিরো মনে হয়েছিল, যে কিনা যে কোনো বিপদে সকলকে বাঁচায়। প্রথমবারের মতো আটকে গেছিল শ্যামবর্ণের ওই মুখোদয়ে, তাকে বাঁচিয়েছে। তারার কাছে প্রণয়কে যদি কোনো কিছুর সাথে তুলনা করা হয় তাহলে এক কথায় সে তুলনা করবে হিরো বা সুপার হিরো। সেদিন প্রণয়ের সাথে কিছু সময় কথা হলেও মন দিয়ে বসে তাকে। সেদিনের পর থেকে অনেক খুঁজেছে তাকে, তবে কোনো সন্ধানই সে পায়নি। তারা যে মনে মনে প্রণয়কে ভালোবাসে সেটা কেউ জানে না, আর না জানে তার ফ্রেন্ড। তবে তিথি কিছুটা জানে এই ব্যাপারে। আজ দীর্ঘ 6 মাস পর ভালোবাসার মানুষের দেখা পেয়ে তারার চেয়ে আনন্দ আর কেউ হয়নি। ওই শ্যামলাবরণ মুখটির প্রেমে পড়ে গেছে তারা। এর থেকে উদ্ধার কি করে পাবে সেটা জানে না। সন্ধ্যা 6টা সবেমাত্র তারাকুঞ্জে প্রবেশ করেছে তুর্য। পা ফেলতেই তার কান ঝাঝা করে ওঠে।
চোখ মুখ খিচে বন্ধ করে নেয় শব্দে। উপর থেকে এত জোরে জোরে শুনে তুর্য দু হাতে নিজের কান চেপে কুঁচকে ফেলে। ওপর থেকে এত জোরে জোরে গান বাজছে যে বলার বাহিরে, যেন পুরো তারাকুঞ্জ কাঁপছে। তুর্য চারপাশে তাকায়, তারই মতো বাড়ির তিন কর্ত্রীরা কানে হাত দিয়ে বসে আছে। তুর্যের মেজাজ চড়ে বসে তুঙ্গে। সে ধূপধাপ পা ফেলে উপরে উঠে বুঝতে পারে এটা কার রুম থেকে আসছে। তুর্য তারা রুমের দিকে এগিয়ে যায়, যেতেই সে অবাক। এখানে শুধু এক বাদর নয়, আরও কতগুলো বাদর আছে। তারা, মেঘা, শ্রাবণ, লাবণ্য, আকাশ, এমনকি শ্রাবণও সবগুলো একসাথেই আছে। তবে তুর্য সবগুলো সাজ দেখে বেশ অবাক হয়। আকাশ লুঙ্গি পরেছে প্যান্টের ওপরে, আর সাথে একটা ঝিকিমিকি টি শার্ট, আর আগলা গোব লাগিয়েছে নাকের নিচে। সবগুলো এই টাইপের সাজলেও শুধু তারা আর শ্রাবণ তাদের থেকে একটা জিনিস বেশি পড়েছে। তারা চোখে সানগ্লাস লাগিয়েছে, একটা শান্ত নেই। সবগুলো লুঙ্গি ড্যান্স সংটাতে উড়াধুরা নাচতে ব্যস্ত। তুর্য এদের কাণ্ডে পুরো অবাক। হঠাৎ এদের কিসে ধরেছে যে এভাবে পাগলের মতো নাচছে? তারা আর শ্রাবণ তো সবার উপরে, দুজন মিলে লুঙ্গি উঠিয়ে নাচতে ব্যস্ত। তুর্য অগ্নি চোখে তাকায় সকলের দিকে। মেঘা নাচতে নাচতে পেছন ফিরে তাকাতে নিলে তুর্যকে চোখে পড়ে, সঙ্গে সঙ্গে তার নাচ থেমে যায়। চুপচাপ দাঁড়িয়ে পড়ে যেন কিছুই হয়নি। তুর্যের চাহনি শুকনো ঢোক গেলে মেঘা। এক এক করে আকাশ, লাবণ্যর চোখে পড়ে, তারাও থেমে যায়। কিন্তু তারা আর শ্রাবণ, তাদের কথা তো বাদই দিলাম। তারা কি আর এই দুনিয়ায় আছে নাকি? কি হচ্ছে এখানে তারা তো সেটাই জানে না। মেঘা সে কখন থেকে তারাকে থামানোর ব্যবস্থা করছে, কিন্তু সে থামার নামই নিচ্ছে না। উল্টো মেঘার হাত টেনে তাকে নিয়ে নাচতে শুরু করছে। তুর্য এবার রেগে গিয়ে বক্সের তার খুলে দেয়। সঙ্গে সঙ্গে বন্ধ হয় গান। এবার যেন তারা আর শ্রাবণকে থামানো যায়। গান বন্ধ হতেই তারার মেজাজ খারাপ হয়। সে রাগে বলে ওঠে, কে রে বন্ধ করেছে? আর বলতে পারল না। পেছন ফিরে তুর্যকে চিলের মতো তাকিয়ে থাকতে দেখে শুকনো ঢোক গেলে। তখনই তারার গোপটা খুলে পড়ে যেতে নিলে লুঙ্গি ছেড়ে গোপ ধরে। গোপ ধরতে গিয়ে তারার লুঙ্গি খুলে পড়ে যায়। তা দেখে সবাই ঠোঁট চেপে হাসে। তুর্য পড়ে যাওয়া লুঙ্গির দিকে তাকায়। তারা সেটা দেখে তড়িঘড়ি করে উঠিয়ে নেয়। যদিও নিচে ট্রাউজার পরা আছে, তবুও সে সেটা করে। তুর্য এসব দেখে বাজখাই গলায় বলে ওঠে, এসব কি চলছে বাড়িতে? হ্যাঁ, তোদের কারণে বাড়িতে থাকা যাচ্ছে না। কি শুরু করেছিস তোরা? তুর্যের প্রথম বাক্যতেই সবগুলো ভয়ে কেঁপে ওঠে। সবগুলোর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তা দেখে তুর্য ফের বলে ওঠে, কি হলো, চুপ করে দাঁড়িয়ে আসিস কেন? তুর্য ধমকে লাবণ্য কেঁপে বলে ওঠে, সরি ভাইয়া, আর হবে না। লাবণ্যর কথায় আকাশ মেঘাও একই কথা বলে। শুধু তারা শ্রাবণ ছাড়া। তুর্য সকলের দিকে তাকায়, কর্কশ কণ্ঠে বলে ওঠে, এখনই সবগুলো রুম থেকে বের হ, আর গিয়ে পড়তে বস। এবার রেজাল্ট যদি একটু কেউ খারাপ করেছিস, পা থেকে মাথা অবধি সবগুলোকে পেটাবো বলে রাখলাম। তুর্যের এহেন কথায় সবগুলো ঘাবড়ে যায়। তারা আর কাউকে ভয় পাক না পাক, তুর্যকে বেশ ভয় পায়। ভয়ে তারা কাঁপতে শুরু করে। তারা তো ভয়ে কোনো কথাই বলছে না। তুর্য সকলকে দাঁড়িয়ে থাকতে দেখে ধমক দিয়ে বলে ওঠে, কি হলো, সঙ্গের মতো দাঁড়িয়ে আসিস কেন? যা এখান থেকে। বলতে দেরি, সবগুলো দৌড়াতে দেরি না। লাবণ্য তো শ্রাবণকে নিয়েই দৌড়। পাশাপাশি বাকিরাও খালি। এখন আছে তারা এখানে। তারা লুঙ্গি ধরে দাঁড়িয়ে আছে। তা দেখে তুর্য কর্কশ কণ্ঠে বলে ওঠে, আর তুই এখানে দাঁড়িয়ে কেন আসিস? তোকে কি আলাদা করে বলতে হবে নাকি? বই নিয়ে এখনই আমার কাছে আয়। আজ পড়া না পারলে তোর নাচ আমি বের করব। বলে হনহন করে সেখান থেকে বেরিয়ে যায়। তারা ভয়ে শেষ, না জানি আজ কি হবে। যে হালে রেগে আছে, আজ তুর্য দেখেই বেহুশ। কোথায় সে আজ প্রণয়কে পাওয়ার খুশিতে নাচছিল, আর নাচতে গিয়ে জল্লাদের হাতে মরতে হচ্ছে তাকে। ভেবেই তার কান্না পাচ্ছে। তারা দৌড়ে গিয়ে এসব লুঙ্গি ফুঙ্গি ফেলে ঠিকঠাক হয়ে কাপড় চেঞ্জ করে নিয়ে বই নিয়ে দৌড় লাগায় তুর্যের রুমে। কারণ এতদিন নিয়ে যে এটা বুঝে গেছে তুর্য দেরি একদম পছন্দ করে না। লেট করলেই নির্ঘাত তার কপালে শনি আছে। তাই দৌড় লাগায় তুর্যের রুমে। সেই সন্ধ্যা 6টা থেকে দাঁড়িয়ে এক পা উঁচু করে দাঁড়িয়ে আছে তারা। এখন বাজে 10টা 20। সে তখন থেকে তুর্য তাকে কান ধরে দাঁড় করিয়ে থাকতে বলেছে। তার কারণ সে একটা সাবজেক্টও পড়া সে পারে না। তুর্য বিছানায় আতশোয়া হয়ে কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। তারার মুখ দেখার মতো। পায়ে ব্যথায় সে শেষ একেবারে। তবুও তুর্যের চোখ বন্ধ করায় তারা এই ফাঁকে চুরি করে করে পা চেঞ্জ করছে। তারা আর পারছে না, তাই সে ঠোঁট উল্টে কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, তুর্য ভাই, আমার খুব ব্যথা লাগছে, আজকের মতো ছেড়ে দিন না। তারার কথা তুর্যের কানে যেতেই তুর্য উঠে বসে, তারার পানে তাকায়। তারার দিকে তাকিয়ে বলে ওঠে, ব্যথা পাবার তো তোর কথা না। যেভাবে এক পা করে চেঞ্জ করছিস, তাহলে পা ব্যথা হলো কি করে শুনি? তুর্যের কথায় তারা চোখ যেন কঠোর থেকে বেরোবার পালা। শুকনো ঢোক গিলে সে বুঝতেই পারছে না তুর্য কিভাবে দেখলো এটা। তুর্যের তো দেখার কথা না, কারণ তুর্য তো চোখ বন্ধ করেছিল। তাহলে তারার ভাবনার মাঝে তুর্য হিসিয়ে বলে ওঠে,
তোকে যে এত সময় ধরে দাঁড় করিয়ে রাখলাম, তুই পারতিস না পড়াগুলো কমপ্লিট করতে? তুই সেটা না করে শুধু পা চেঞ্জ করছিস। তার জন্য তোকে শাস্তি পেতে হবে। তারা তুর্যের কথা শুনে ঘাবড়ে যায়, ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, প্লিজ তুর্য ভাই, আজকের মতো মাফ করে দিন। আমি আর এরকমটা করব না। আজকের মতো আমায় ছেড়ে দিন। তুর্য তারার কথায় কর্কশ কণ্ঠে বলে ওঠে, কোনো সারাসারি নেই, আজ তোকে বেতের বাড়ি খেতেই হবে। তোকে না মারলে তুই শুধরাবি না। তুর্যের মুখে বেতের বাড়ির কথা শুনে তারা ভয়ে তড়িঘড়ি করে কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, প্লিজ তুর্য ভাই, আজকের মতো মাফ করে দিন। আমি আর কখনোই এমনটা করব না। প্লিজ তুর্য ভাই, মাফ করে দিন আমায়। তারার এমন অনুরোধে কণ্ঠে যেন তুর্য কিছুটা গলে যায়। তারার ভয়ার্ত মুখ পানে তাকায়। তারার পানে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, শিওর তো কাল থেকে সব পড়া আমাকে কমপ্লিট করে দিতে পারবি? তুর্যের কথায় তারা তড়িঘড়ি করে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ পারবো, যেভাবেই হোক পড়া কমপ্লিট করবই। তারার কথায় তুর্য এবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে ওঠে, ওকে, তাহলে আজকের মতো তোর ছুটি। তুর্যের কথায় তারা খুশিতে গদগদ হয়ে পড়ে। তড়িঘড়ি করে কোনো কথা না বলেই বই খাতা গুছিয়ে নেয়। চলে যাবার জন্য বই খাতা গুছিয়ে নিয়ে চলে যেতে নিলে তুর্য গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তোকে কি আমি যেতে বলেছি? তুর্যের কথায় তারা থতমত খেয়ে যায়। সে দাঁড়িয়ে তুর্যের দিকে তাকিয়ে বোকা বোকা কণ্ঠে বলে ওঠে, আমার তো ছুটি হয়ে গেছে, আপনিই তো বললেন। তারার কথায় তুর্য হিসিয়ে বলে ওঠে, তোর ছুটি দিয়েছি, চলে যেতে বলিনি। তুর্যের কথায় মুখ ভোতা হয়ে যায়, তারার বোকার মতো চেয়ে থাকে। তুর্য বিছানায় শুয়ে পড়ে পুরোটা শুতে শুতে বলে ওঠে, লাইট অফ করে দরজা লাগিয়ে এখানে এসে আমার মাথাটা টিপে দে, বড্ড মাথা ব্যথা করছে। তুর্যের কথায় তারা আকাশ থেকে পড়ে। লাইট অফ করে দরজা লাগিয়ে তার ঘরে থাকবে মানে? তারা অবাক করা কণ্ঠে বলে ওঠে, আমি এখানে দরজা লাগিয়ে থাকলে বাড়ির সবাই কি ভাববে? তারার কথায় তুর্য বিরক্ত হয়, মাথা কিছুটা তুলে বলে ওঠে, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, তোকে যেটা বলা হয়েছে সেটা কর। তুর্যের কথায় তারা কড়া গলায় বলে ওঠে, আমি পারবো না, আমি চললাম। মেজাজ বিগড়ে যায় তুর্যের। বাজখাই গলায় বলে ওঠে, এই ঘর থেকে এক পা দিলেই তোর আজ খবর আছে তারা। আমার কিন্তু সত্যিই প্রচণ্ড মাথা ব্যথা করছে, আমাকে উঠাস না। আমি যদি উঠি এর ফল ভালো হবে না, জেনে রাখিস। তাই যেটা বলছি তাড়াতাড়ি কর। তুর্যের কথায় ঢোক গিলে তারা মুহূর্তে তার সাহস আগুনের ছাইয়ের মতো উড়ে যায়। তারাকে দাঁড়িয়ে থাকতে দেখে তুর্য ধমকে বলে ওঠে, কি হলো, আসছিস না কেন? তারা ভয়ে তড়িঘড়ি করে বই খাতা টেবিলের উপর রেখে দৌড়ে গিয়ে লাইট অফ করে দিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে দরজা লাগায়। তুর্য পাশ ফিরে শুয়ে আছে চোখ বন্ধ করে। তারা এগিয়ে যায় বিছানার দিকে, গিয়ে বিছানায় উঠে বসে আধশোয়া হয়ে শুয়ে পড়ে তুর্যের দিকে। এক পলক তাকায়, কাঁপা কাঁপা হাতে হাত বাড়ায় তুর্যের কপালের দিকে। তারার হাত বাড়ানোর আগেই তুর্য চোখ খুলে তাকায়। বালিশ ছেড়ে উঠে তারার কাছে এগিয়ে যায় ঝড়ের গতিতে। কিছু বুঝে ওঠার আগেই তুর্য তারার গলা থেকে ওড়নাটা খুলে ছুঁড়ে মারে ফ্লোরে। তারার বুকে মাথা রেখে কেঁপে ওঠে শরীর তারার। তারা মুহূর্তের মধ্যেই যেন হতবাক হয়ে যায়। শরীরটা শিউরে ওঠে, গলার কাছে একগাদা শব্দ জমে থাকে, কিন্তু মুখ দিয়ে কিছুই বের হয় না। তার দৃষ্টি বিস্ফোরিত হয়ে যায়, বুক ধড়ফড় করতে থাকে অনিয়ন্ত্রিতভাবে। ঠোঁট দুটো শুকিয়ে আসে, নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। তুর্যের আচরণে এক মুহূর্তের জন্য তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। হাত দুটো অসহায়ের মতো কাঁপতে থাকে। নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে যেন পাথরের মতো স্থির হয়ে যায়। শুধু হৃদস্পন্দনের বেপরোয়া গতিতে বাড়ছে। তারাকে চুপ করে বসে থাকতে দেখে তুর্য ধীর কণ্ঠে বলে ওঠে, প্লিজ বাবুই, মাথাটা একটু টিপে দে, বড্ড খারাপ লাগছে মাথার ভেতর, কেমন অসহ্য যন্ত্রণা করছে। প্লিজ মাথায় একটু হাত বুলিয়ে দে। তুর্যের কথায় ঘোর কাটে তারার। কেন জানি স্বামী নামের পুরুষটির এমন কাতর কণ্ঠে বলা কথাগুলো বড্ড মায়া হলো তারার। কি ভেবেই তারা হাত বাড়ায় তুর্যের মাথায়, মৃদু হাতে চুল টানতে থাকে তুর্যের। তুর্য আরামে চোখ বন্ধ করে নেয়। তারাকে আরও কিছুটা টেনে নিজের কাছে এনে বুকে মাথা রাখে তার। তারা এমন স্পর্শে চোখ বন্ধ করে নেয়, এ যেন গা কাঁপানো অনুভূতি। তারার ঠোঁট জোড়া কেমন কেঁপে ওঠে। তারা তুর্যের পানে তাকায়, তুর্যের মাথায় রাখা হাত চলছে এখনো তার। তারা তুর্যের দিকে তাকিয়ে থাকে নিঃশব্দে, বুকের ভেতর এক অজানা টান, কিন্তু সেই টানের অর্থ এখনো স্পষ্ট না তার কাছে। তুর্যের নিঃশ্বাসের উষ্ণতায় একটা অদ্ভুত শিহরণ খেলে যায় শরীর জুড়ে। তুর্যের চুলে হাত বুলিয়ে দিতে দিতে যেন তার মনের গুঞ্জন আরও স্পষ্ট হয়ে ওঠে, এই মানুষটাকে
সে তো অন্য কাউকে ভালোবাসে। অন্য একটা মুখ তার হৃদয়ের কোণে জায়গা করে নিয়েছে অনেক আগেই। তাহলে কেন তুর্যের ছোঁয়ায় তার নিঃশ্বাস আটকে আসছে? কেন বুকের গভীরে শীতল শিহরণ নেমে আসছে? কেন তুর্যের এই কাতর চাহনিতে তার বুকের কোথাও যেন ব্যথা বাড়ছে? তারা কোনো কিছু ভেবে পাচ্ছে না। তুর্য অনেক আগে ঘুমিয়ে গেছে। তার ঘন নিঃশ্বাসের আওয়াজ কানে আসছে তারার। তারা তুর্যের ঘুমন্ত মুখপানে তাকিয়ে তাকে অপলক দৃষ্টিতে একসময় মাথায় হাত বুলাতে বুলাতে সেও ঘুমিয়ে তলিয়ে পড়ে।